দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে। আজকের আলোচনার বিষয় আইন সবার জন্য সমান কিনা। আমরা জানার চেষ্টা করব দুটো প্রেক্ষাপটে। একটি শেখ হাসিনার মামলার রায় হয়েছে আজকে। শেখ হাসিনা সহ তার পরিবার এবং আরো মোট ২৩ জনের মামলার বিষয়ে রায় হয়েছে। এছাড়াও আপনারা জানেন এরই মধ্যে মানিকগঞ্জ এবং ঠাকুরগাঁও সহ সারা দেশে বাউলদের উপর হামলা হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। দর্শক আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে। আমাদের আজকের বার্তা কক্ষে আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, আগেই জানিয়েছি। প্রথমেই যাচ্ছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলামের কাছে। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথমে বলবো আজকে শেখ হাসিনা সহ তার পরিবারের ৩ জন মোট এবং আরো ২০ জন, এই ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং এখানে শেখ হাসিনার ২১ বছরের ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের রায় দেওয়া হয়েছে। কিন্তু এর আগে আপনি জেনে থাকবেন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এটি নিয়ে আপনার পর্যবেক্ষণ যদি বলেন। দেখুন, আইন তো আইনের গতিতে চলবে। যদি কোনো রাষ্ট্রপ্রধানও কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া এটা ভালো লক্ষণ যে আইনের কাছে সবাই সমান। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে ৩টি প্লটে ওনাকে ৩ সাথে ২১ বছরের সাজা দেওয়া হয়েছে। এখন এটা বুঝতে হবে যে ৩টা ওনার কি একই সঙ্গে খাটবে? আইনে দেখা যায় যে সাজাটা ৩টাতেই একই সঙ্গে খাটতে পারে, আবার একটার পর একটা খাটতে পারে। এটা আমি এখনো নিশ্চিত না যে রায়ে কি বলা হয়েছে যে তিনি ২১ বছর খাটবেন, না ৩টাই যদি একসঙ্গে শুরু করে ৭ বছরে এটা শেষ হবে। এখন আলোচনা এখানে আপাতত এইটুকুই যে আমরা দেখতেছি যে ওনাকে সাজা দেওয়া হয়েছে। আর খুব তাড়াতাড়ি বিচারটা হলো। এই ধরনের বিচার যদি জনগণের সবাই পেত এত তাড়াতাড়ি, তাহলে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হতো। এটা একটা দেখার বিষয় যে এই সাজাটা আসলে পলিটিক্যালি দেওয়া হলো, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হলো, নাকি হিংসার কারণে দেওয়া হলো, এটাও একটা বিবেচনার বিষয়। যেহেতু উনি দেশে নাই এবং ওনার পক্ষে কেউ বলার মতো কোনো আইনজীবীও দেওয়া হয়নি বা দিতে পারছে না। আজকালকার যুগে দেখা যাচ্ছে যে সবচেয়ে যে জিনিসটা হয়েছে, আপনি বোধহয় বলছেন যে আইনের শাসনের শূন্যতা সৃষ্টি হয়েছে। যে কোনো ভাবেই হোক না কেন, কিছু কিছু লোক উস্কানি দিয়ে হোক আর কিছু প্ররোচনায় হোক, আইনের শাসন থাকবে না এমন একটা আইডিয়ার ভিতরেই এই আমাদের বর্তমান যে জেনারেশন যাচ্ছে, তারা আইনের শাসনকে আর প্রতিষ্ঠিত দিতে চায় না। যে কোনো জায়গাতে একটা শূন্যতা সৃষ্টি করে সেই শূন্য জায়গা থেকে তারা ঘোলাটি করে সেখান থেকেই তারা সবকিছু অর্জন করার চেষ্টা করছে। ওকে, একটি প্রশ্ন আপনি রেখেছেন, সেটি বোধহয় যে ৭ বছর করে এটা আসলে একসাথে খাটতে হবে নাকি আলাদা আলাদা ভাবে, সেটা আমার মনে হয় রায়ের যখন পূর্ণাঙ্গ কপি আসবে তখন পাওয়া যাবে। আমি একটু রাশেদ খান আপনার কাছে আসতে চাই, আপনাকে স্বাগত। সেটি হচ্ছে যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাজা এর আগে হয়েছে এবং সেখানে মৃত্যুদণ্ড আপনি জানেন। কিন্তু এবারে শেখ হাসিনার পরিবারের ৩ জন অর্থাৎ জয় এবং পুতুল দুজনের ক্ষেত্রেও এই সাজা হলো এবং তাদের ক্ষেত্রে পরিমাণ হচ্ছে ৫ বছর। আপনি জেনেছেন আজকে এই রায় ঘোষণা করা হয়েছে। এটি পরিবারকে সহ এই মামলার রায়টা আসলে কোনো রাজনৈতিক অর্থ আছে কিনা? কারণ আপনি জানেন যে রাজনৈতিক যে কোনো ব্যক্তিত্বের বা কোনো দলের প্রধান বা কোনোভাবে সম্পৃক্ত থাকলে নানা রকম সমীকরণ তৈরি হয় সেই জায়গা থেকে। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে এবং একই সাথে তার পুত্র সন্তান এবং তার কন্যার বিরুদ্ধেও রায় ঘোষিত হয়েছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে সজীব ওয়াজেদ জয় তিনিও আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমি যতটুকু জানি যে মূলত শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আনতে চেয়েছিলেন, এই জন্য আস্তে আস্তে তাকে সামনের দিকে আনছিলেন। এখন এই যে শেখ পরিবার, তারা বাংলাদেশে আসলে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছে, আমি মনে করি যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, হ্যাঁ তারা অপরাধী, কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট বানাতে সব থেকে বেশি সহযোগিতা করেছে শেখ হাসিনা এবং শেখ পরিবারের যারা ছিল তারা। শেখ পরিবারের যারা এমপি মন্ত্রী ছিল তারা কি পরিমাণ লুট করেছে সেটা আমরা ইতিমধ্যে গণমাধ্যমে আমরা দেখেছি।
সুতরাং এই যে অর্থ পাচার করা, শেখ হাসিনার একটা বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন যে তার ছেলে আমেরিকাতে ব্যবসা করে এবং সেখানে সে কোটি, কোটি টাকার ব্যবসার কথা বলেছে। আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু তার ছেলে আসলে এই অর্থের মালিকটা আসলে কিভাবে হলো? সেটা আমরা অবশ্যই জানতে পারি। তবে আমাদের দেশের সবথেকে বড় যে সংকট আমার কাছে মনে হয় যে বাংলাদেশে দুদক ফাংশন করে না। এই যে গণ-অভ্যুত্থানের পরে দুদকের চেয়ারম্যান সহ বিভিন্ন হুম। কর্মকর্তাদের পরিবর্তন করা হলো। আজকে কিন্তু পরিসর বাড়ানোর কথা বলা হয়েছে জি, সরকারের পক্ষ থেকে। কিন্তু জি। আমার কথা হলো এই দুদক আসলেই কি যারা অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে হুম। তাদেরকে ধরছে? ৩০০ ডামি এমপি অন্তত এই ডামি এমপিদের সম্পদ সেটা হুম। কিন্তু আ আপনার কোন অবস্থায় উপার্জিত হুম। হয়েছে সেটার তদন্ত করতে পারত। আমরা ১/১১ সরকার দেখেছি ফখরুদ্দিন মাইনুদ্দিন। শুরুতে তারা ভালো কাজ করেছে। আ যে দুর্নীতিবাজদেরকে ধরেছে। হুম। কিন্তু গণ-অভ্যুত্থানের সরকার আপনি কোথাও দেখতেছেন? যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে মানে এই সরকারকে দুর্নীতিবাজরা ভয় পাবে। এই ধরনের কোনো আচরণ সরকার বা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? পদক্ষেপ গ্রহণ করে নাই। আমি মনে করি আজকে আদালতের পক্ষ থেকে যে ধরনের রায় দেওয়া হয়েছে জয় এবং পুতুলের বিরুদ্ধে, এই রায় যথার্থ। এবং এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটিও যথার্থ। এবং আজকে যেটি দেওয়া হয়েছে সেটিও যথার্থ। এর কারণটা হলো শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটি দৃশ্যমান। শেখ হাসিনা গুলি চালিয়ে মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমরা অডিও শুনেছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নানানভাবে কিন্তু তথ্য প্রমাণ হাজির করার চেষ্টা করেছে। একটু যদি স্পেসিফিক করি আজকের বিষয়টা, সেটা জি, হচ্ছে যে এর আগের যে রায় হয়েছিল সেই রায়ের বিষয়টা ছিল আসাদুজ্জামান খান সহ মোট ৩ জন। তার মধ্যে একজন হচ্ছেন রাজসাক্ষী হিসেবে আছেন। পুলিশের আইজিপি, সাবেক আইজিপি। কিন্তু আজকের যে রায় হয়েছে সেখানে আমার পার্সপেক্টিভটা হচ্ছে প্রশ্নের সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড এবং এছাড়া ৳১,০০,০০০ টাকা অর্থদণ্ড। আর আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড সহ হচ্ছে আ সজীব ওয়াজেদ জয়কে এবং পুতুলকে শুধু ৫ বছরের কারাদণ্ড। এই যে বিষয়টা রাজনৈতিকভাবে কোন একটা পরিবারকে জড়িয়ে মামলা রায় এটি ১ম এবং নির্বাচনের আগে এটি আসলে রাজনৈতিক কোন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে কিনা? কারণ এই ধরনের সমালোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। দেখেন সেটার উত্তর। পরিবারকে জড়ানো না। যখন আপনার পরিবার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়, জি। তখন এই পরিবারের সদস্যরা সরাসরি মামলায় অবশ্যই তাদেরকে ভুক্তভোগী করা হচ্ছে বা অভিযুক্ত করা হচ্ছে বিষয়টি আসলে পারিবারিকভাবে না। বিষয়টি যেহেতু সে ব্যক্তি হিসেবে অন্যায় করেছে। এখন এই যে আমি আগেই বলেছি যে জয়ের যে ব্যবসা-বাণিজ্য এটা আসলে লুটের টাকায়। শেখ হাসিনা যে লুটপাট করেছে সেই টাকা জয়ের কাছে আমেরিকায় পাঠিয়েছে এবং সেখানে সে লুটপাট করে আরো মানে কিভাবে ব্যবসা-বাণিজ্য দাঁড় করানো যায় সেই কাজটি সে করেছে। একইভাবে আ পুতুল এবং এমনকি শেখ রেহেনার আপনার কন্যা টিউলু, হুম। সে পর্যন্ত দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। যেটা আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি। অর্থাৎ এখানে পারিবারিকভাবে বা যেটি ভাই বললেন যে এটা কি পলিটিক্যালি? এটা কি হিংসাত্মক? এটা কি উদ্দেশ্য প্রণোদিত? আপনি যে কথা বললেন, আমার কাছে মনে হয় যে এটা কোনটার না। এটা আসলে শেখ হাসিনা যে অন্যায় করেছে এবং শেখ পরিবার যে অন্যায় করেছে, সেই অন্যায়ের পানিশমেন্টটা শুরু হয়েছে। তবে আমার কাছে যেটি আসলে খুবই মানে অবাক লাগছে যে আরো যে ডামি এমপিরা ছিল, আমি ধরেই নিয়েছিলাম যে শুধুমাত্র শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং এই আপনার আব্দুল্লাহ আল মামুন যে সাবেক আইজিপি, হুম। এই ৩ জনের কেন শাস্তি হলো? এই যে ডামি এমপিরা ৬৪ জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতার উপর হামলা হয়েছে এবং তারা কিন্তু এই ঘটনার সাথে সম্পৃক্ত নির্দেশনা দিয়েছে। আমার নিজ জেলা ঝিনাইদহ সদর ২ আসনের যিনি এমপি ছিলেন এবং সেই এমপির ভাই যিনি মেয়র ছিলেন, তারা কিন্তু ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা। পৌরসভার মধ্যে লাঠিসোঁটা কাটা হয়েছে। যেখানে আমি যখন এলাকায় যাই তখন আমার কাছে সবাই সেটা বলে তো আরো মামলা আছে এবং জি। আলাদা মামলা হতে পারে বা না মামলার কিন্তু, প্রক্রিয়াধীন আছে কিন্তু নিশ্চয়ই। আমার কথা হলো যে যেখানে ওবায়দুল কাদের নিজেই বলেছিল যে এদেরকে প্রতিহত করার জন্য, থামানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। সেখানে আমার প্রশ্ন হলো শুধুমাত্র শেখ হাসিনার ফাঁসির আদেশ কেন দেওয়া হলো? কেন ওবায়দুল কাদেরকে এর সাথে সম্পৃক্ত করা হলো না? কেন হাসান মাহমুদ থেকে শুরু করে ওই আরাফাত গংশ যারা ছিল, যারা সবসময় এই হত্যার মদদ বা প্রেক্ষাপট তৈরি করেছে, তাদেরকে কেন আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত করা হলো না? তার মানে কি? তার মানে এ এ য আপনি শুধুমাত্র হাসিনাকে বিচারের রায়টা দিলেন। কিন্তু আসলে হাসিনার বিচারের রায়ের মধ্য দিয়ে এই বিচার বা গণহত্যার বিচারটা শেষ করা মানে যাবে যে না। যে রায় হয়ে গেল বা হয়ে গেছে এখন পর্যন্ত এর বাইরে রায় হবে না এটা বা আপনি কিভাবে অনুমান করছেন? আরো তো না, হতে আমার পারে। কথা হলো যে এই যে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, হুম। দেখেন আপনি সেখানে
আপনার বিভিন্ন তথ্য-উপাত্ত, কার সাথে কার কথোপকথন সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। তার মানে এই যে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হলো, এটার সাথে কিন্তু বিভিন্ন ঘটনা, বিভিন্ন ব্যক্তির সম্পৃক্ততা ওই সম্পৃক্ততা এবং আরো অন্যদের প্রসঙ্গ তুলছেন। এক্সাক্টলি আমি সেটাই বলতেছি যে হাসিনা ১, ২, ৩, ৪, ৫, ৬ যাদের নামগুলো এসেছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসির নাম মানে আসছে, সেখানে আমরা দেখলাম যে ভিসির সাথে আমাদের ওই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন। তার মানে কি? তার মানে ভিসিও এখানে পরোক্ষভাবে যারা সম্পৃক্ত তাদের প্রসঙ্গ আপনি হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে সবাইকে আসলে পানিশমেন্টের আন্ডারে আনা দরকার ছিল। অতিথি আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আইনজীবী হিসেবে আপনি আপনার কথা বলছিলেন, আপনি আরেকটি দিক থেকে দেখতে চাই যে একটু জবাব দিয়ে নিই আমি একটু। জি। যে সমস্যা হচ্ছে যে যারা রাজনীতিবিদ, সে পুরাতন রাজনীতিবিদ হোক, নতুন রাজনীতিবিদ হোক, এবং যারা সাংবাদিক, তারা না অনেকটা অনুমান এবং একটা যেটাকে বলে, আমি এটাকে আর বলতে চাচ্ছি না, যে এটা বিশ্বাসের উপর ভিত্তি করে তারা রাজনীতি করে, এবং বেশিরভাগ সময় তাদের এই অনুমানটা যে সঠিক হয় তা কিন্তু যত কিছু সাক্ষী প্রমাণ আলোচনার কথা আমরা বলতেছি, দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা যে কখনো সংবিধান পড়েন, যে কখনো আইন দেখেনি, সেই রায় দিয়ে দিচ্ছে। এখানে আমি এখানে আমরা কিন্তু কেউ প্রতিপক্ষ না, আমরা আলোচনায় এসেছি। ওনার সঙ্গে আমি একমত যে যারা যারা এসবে মানে সহযোগিতা করেছে, যে কোনো ভাবেই করুক না কেন, কিন্তু দেখা যাচ্ছে যারা যে মানে শুধু শেখ হাসিনা কেন, আমরা শুধু এই মুহূর্তে আমাদের দূরদর্শিতা এতই অভাব যে আমরা শুধু গত 16 বছর দেখছি, তার আগের সময়গুলো আমরা কেউ দেখতে চাচ্ছি না। এর আগে কিন্তু অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, এর আগে কিন্তু র্যাব সৃষ্টি হয়েছিল, এর আগে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আজকালকার যেসব ছেলেপেলেরা এই নিয়ে কথা বলছে, আমি জানি না আমার বন্ধুর বয়স কত, যে তারা এই যুদ্ধের সময়ও জন্মায়নি। এখন যেটা তৈরি হয়েছে, যে আমি যেটা বলতেছি, যে অবশ্যই আইনের আওতায় সবাই আসা উচিত, কিন্তু পাশাপাশি আমাদেরকে আসলে আইন শূন্যটার যে অভাবটা দেখা দিছে, আজকে যদি শেখ হাসিনার রায় হয়ে থাকে, ঠিক একইভাবে কিন্তু একবার জিয়া চ্যারিটেবল ট্রাস্টের খালেদা জিয়ার এগেনস্টে রায় হয়েছিল একটা, এবং সেই রায়টাকে আবার হাইকোর্টে এসে আমাদেরকে ডাবল করে দিয়েছে। দেখেন, এই যে মানে একটা অনুমান এবং এটা পলিটিক্যালি মোটিভেটেড যদি রায় যখনই সৃষ্টি হয়, সেটা জাতির জন্য ভালো না। যদি ওনারা যদি এই জমি নিয়ে যে রায় প্লট নিয়ে যে মামলায় পড়েছে, আমার মনে হয় যে এই ধরনের প্লট নিয়ে মামলা হাজার হাজার লোকের বিরুদ্ধে করা যায়, এমন কোনো লোক নাই যে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে কি না হচ্ছে দেশে, এমন কোনো সেক্টর নাই যেখানে আইনটা ভাঙা হচ্ছে না বা আইনটা অমান্য করা হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে জড়িত যারা, তাদের এখানে একটা বিচার করা হচ্ছে। আচ্ছা, অর্থাৎ সেই প্রসঙ্গটা আপনি তুলছেন যে এইটা মানে অনেকের ক্ষেত্রে সম্ভব হতে পারে। আমার প্রশ্নটা যেটা আমি চেয়েছিলাম করতে, সেটি হচ্ছে যে এবারের যে মামলাটা, সেখানে 23 জন আসামি মোট, তাদের মধ্যে একজন মাত্র পুলিশের হেফাজতে আছেন, অর্থাৎ কাস্টডিতে আছেন, আর বাকি কেউই নাই। এবং শেখ হাসিনা এবং তার পরিবারের যে 3 জনের কথাই এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বের সাথে উল্লেখ করা হচ্ছে, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তারা তো দেশের বাইরে আছেন, মোটামুটি সবাই জানি আমরা। এর আগের যেটি ঘটলো, সেটি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান যে মৃত্যুদণ্ডের রায় যেটি হয়েছে, সেটি তারা যে দেশের বাইরে আছে সেটিও আমরা জানি। শুধু একজন কাস্টডিতে আছেন, তিনি রাজসাক্ষী। সেক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম হচ্ছে কিনা যে রায়টা যাদেরকে ধরাছোঁয়ার বাইরে, তাদের বিরুদ্ধে রায়টা দেয়া হচ্ছে, এবং ভেতরে যারা আছে তাদের ক্ষেত্রে খুবই কম বা স্বল্প, এরকম। এটা আসলে খানিকটা দেখানো মতো হয়ে যাচ্ছে কিনা? এখন দেখেন, আসলে এইগুলা বিষয়ে কথা বলা, সম্পূর্ণরূপে খুলেমেলা কথা বলার সাহস বা ইচ্ছা কাউরি এই মুহূর্তে নাই, কারণ সবকিছুতেই মানুষ একটা নিজস্ব ইন্টারপ্রিটেশনে চলে আসতেছে। এই যে একটু আগে বললাম আপনাকে যে অনুমান, আসলে শব্দটা অনুমান না, হবে গুজব, যে গুজবের উপর ভিত্তি করেই আমরা রাজনীতি করছি, এবং গুজবের উপর ভিত্তি করে রাজনীতি করে ফায়দাও লোটার চেষ্টা করতেছি। সুতরাং আইনের শাসনে যদি আজকে যা কিছুই আপনি দেখছেন, যে আমাদের হয়েছেটা কি, যে আমরা আগের যে আইনজীবী আদালত ছিল, সে আদালতের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে আদালত শেখ হাসিনা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হইত, এবং শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রায় দিয়েছে যেগুলা তারা দেওয়া উচিত হয়নি, সুতরাং পরবর্তী সময় যে আদালত সৃষ্টি হলো, সেই আইনগুলা সেই সাজাগুলাকে খালাস করে দিল বা কোনটা মুখ করে দিল। ঠিক এখন যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে দেখেন, কোর্টে নোটিশ বোর্ড দিছে যে আমরা 5ই মানে অগাস্টের যে কোনো মামলা এই কোর্ট আমরা শুনবো না। ওনারা শপথ নিয়েছে যে ওনারা মামলা শুনবে। অর্থাৎ এই যে ভীতির রাজনীতি তৈরি হয়েছে, অনেক লোক আছে এখানে অবশ্যই খারাপ, অনেক লোক আছে এর সঙ্গে জড়িত, অনেকে দেশের বাইরে ছিল, অনেকে দেশে ছিলই না, অনেকে হাসপাতালেই ছিল, সাক্ষী প্রমাণ পাসপোর্ট আছে,
তাকেও কোর্ট শুনতে রাজি হচ্ছে না। তো এখন আসলে বলাটা ভেরি মুশকিল যে আসলে আমরা চাচ্ছিটা কি, মানে কোর্টের বিহেভিয়ারটা নিয়ে আমরা চাচ্ছিটা কি। আমরা যদি শুধু শেখ হাসিনার বিচার চাই, তাহলে আমাদের এটা ভালো হতো। শেখ হাসিনার বিচার হওয়া উচিত, যদি শেখ হাসিনা যে সব জায়গাতে অন্যায় করেছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে প্রতিটা রাজনৈতিক দলের এবং প্রতিটা রাজনৈতিক কর্মী, এদের বেশিরভাগ সময় তাদের দেখা কোনো আয় থাকে না, কিন্তু তারা কিন্তু 5 স্টারে থাকে, তারা কিন্তু বড় বড় গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, তারা কিন্তু অনেক হোটেলে গিয়ে খাইতে বসে, অথচ আর কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আয় আছে বলে দৃশ্যমান কোনো আয় দেখা যায় না। সুতরাং রাজনীতিবিদরা এইসব জায়গাতে আসলে দৃষ্টি দিলে হয়তোবা জনগণ আরো বেশি উপকৃত হতো। যে আমি যদি আসলে মানুষের বেঁচে থাকার জন্য প্রতিটা রাজনৈতিক দলের, অন্য রাজনৈতিক দলের 20 থেকে 50টা খারাপ দিক তার লিস্টে আছে, তার নিজের দলের জন্য কোনো একটি 4টি কথা নাই যে সে কি কি খারাপ করেছে বা সে কোথায় থেকে লাভবান হয়েছে। সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনি বলছেন। আমরা একটু রাশেদ খান আপনার কাছে যেতে চাই। একটা বিষয় নিশ্চিত হচ্ছে, আজকে পূর্ণাঙ্গ রায় হয়েছে আগের মামলার, যেটি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, সেটি পূর্ণাঙ্গ রায়ের যে সমস্ত পর্যবেক্ষণ এসেছে তার মধ্যে একটি হচ্ছে আসাদুজ্জামান এবং শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আমি একটু পড়ে শুনি। এই রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়, ডিটেলে বলা হয়েছে। এখন এটি আসলো আজকে, কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা একটি ব্যাংকে থাকা একটি লকার ভেঙে যে সম্পদের বিষয়টা সামনে আসলো, সেটি আগে এসছে। মানে এই যে রায়টার ডিটেল এটা আছে জন্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে, নাকি এটার মধ্যে এক ধরনের মানে যে ইন্টারপ্রিটেশন গুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, মানে যেটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলেই আছে? দেখেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং যারা ফ্যাসিবাদের দোসর, তারা খুব সক্রিয়। আমি একটা সময় দেখতাম যে আমাদের গণঅভ্যুত্থানের যারা পক্ষের শক্তি, আমরা নিজেরা বিভাজিত এবং একে অপরের বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, এটা সত্য, এখনো করছি। কিন্তু এই মুহূর্তে আমি আবার ভিন্ন জিনিস লক্ষ্য করছি। আপনি সেটা নিউজের কমেন্টগুলো দেখবেন, ফেসবুকে বা একটা স্ট্যাটাস দিয়েছে সেটার কমেন্টগুলো দেখবেন। দেখবেন যে একযোগে, বিশেষ করে মনে করেন আমি যে সময় একটা স্ট্যাটাস লিখলাম, আমি চেক করে দেখি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা হুমড়ি দিয়ে পড়ছে আমার এই পোস্টে কাউন্টার দিবে, কমেন্ট করবে। তার মানে কি? তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আসলে এই আসাদুজ্জামান বা শেখ হাসিনার পক্ষে কারা লিখছে, যারা তাদের সুবিধাভোগী ছিল, যারা ছাত্রলীগ, যুবলীগ, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটা বয়ান সৃষ্টি করছে যে হাসিনা আসলে কোনো অপরাধ করে নাই। এবং আমি প্রায়ই কমেন্ট দেখছি যে জুলাই সিডিআই, যেটা মানে বাংলায় এক ধরনের গালি, জুলাই সিডিআই এই ধরনের শব্দ বা কমেন্ট সব জায়গায় উচ্চারণ করছে। তার মানে জুলাইকে তারা প্রত্যাখ্যান করছে। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান তাদের কাছে আসলে পছন্দ হয়নি। তারা মনে করছে যে এই গণ অভ্যুত্থানে এক ধরনের ষড়যন্ত্র হয়েছে হাসিনার বিরুদ্ধে। তারা মনে করছে যে এই যে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যা আসলে হাসিনা করে না, এই হত্যা আসলে যারা রাজনৈতিক শক্তি রয়েছে ক্ষমতার পালা বদলের জন্য তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখন এটা কাদের বয়ান? এটা আওয়ামী লীগের বয়ান। আওয়ামী লীগ তো এই ধরনের বয়ান সৃষ্টি করবেই, কারণ আওয়ামী লীগ কখনোই তার অন্যায়ের বা তার অপরাধ সেটা আসলে স্বীকার করে না। আমরা ৭১-এর পরে আমরা দেখেছি যে কিভাবে শেখ মুজিবের নির্দেশনায় জাসদের নেতৃবৃন্দ, জাসদের যারা ছিল তারা তো একসময় ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, তাই না? তাদেরকে কিভাবে গুপ্ত হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, সেই ঘটনার কোনো বিচার হয়েছে? বিচারটা কিন্তু হয় নাই। ভাইয়ের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। দেখেন, তিনি যেটি বললেন যে আসলে শেখ হাসিনা দেশে নাই, আইনজীবী দিতে পারছে না। আমার কথা হলো, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালো? আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল ছিল, তাই না? আওয়ামী লীগ একটি গণমানুষের দল ছিল। এই দলকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে কে পরিণত করলো? শেখ মুজিব, তাই না? একটি গণমানুষের দল, যে দলটা সবাই মিলে তৈরি করেছিল এবং এরা সবাই কিন্তু আপনার সেই ৭১-এর স্বাধীনতার পক্ষের মানুষ ছিল। পরবর্তীতে যখন শেখ মুজিব দলটা দখল করলো, তখন এই দলটা গণমানুষের দল থেকে একটা গণহত্যার দলে পরিণত হলো। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে প্রথম গণহত্যা এবং দ্বিতীয় গণহত্যা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে। এখন শেখ হাসিনা নিজেই তো ভয়ে কিন্তু পালিয়েছে। শেখ হাসিনা যদি মনে করে যে আমি বাংলাদেশে আসবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে, আপিল করতে পারবে। এখন শেখ হাসিনার পক্ষে কোনো একজন ব্যক্তি কেন আপিল করছে না? আপনি তো আপিল করতে পারেন, কথার কথা বলছি। কোন একজন আইনজীবী করতে পারে। শেখ হাসিনা নিয়োগ কেন দিচ্ছে না?
শেখ হাসিনার ভয়টা কোথায়? শেখ হাসিনা বলছে যে এই আইন আদালতের উপর আমার বিশ্বাস নাই, যেটা আমরা অডিও মাধ্যমে শুনতেছি। তাহলে দোষটা কি আমার, দোষটা কি আপনার? তার পরিবারকে বলেন দেশে আসুক, জয় দেশে আসুক, জয়ের ভয় কেন, তাই না? আপনার পুতুলের ভয় কেন? এরা দেশে এসে মোকাবেলা করুক। এখন আপনি দেশে আসবেন না, আপনি জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করবেন না, আপনি বলবেন যে এটা একটা ষড়যন্ত্র, সেটা তো হইতে পারে না। শেখ হাসিনা বাপের বেটি হলে তার বাপ তো দেশ ছেড়ে পালায়নি, তাই না? ঠিক আছে, অপরাধ করেছে শেখ হাসিনা। আমি একটু আপনাকে বলি রাশিদ খান, আসলে আমার প্রশ্নটা তো আজকের এবং এই মামলাটার একেবারে এইটুকু ছিল। আপনি অনেকগুলো বিষয় এসেছেন। আমার মনে হয় যে আপনি যে বিষয়গুলো যেভাবে বলছেন এই একইভাবে শেখ হাসিনা তারেক রহমানের ক্ষেত্রে বলতেন না, এটা তো তিনি যদি বাবা ছেলে হয় বা দলের নেতা হন তাহলে দেশে আসুন, এই ধরনের আমরা শুনতাম। আসলে ওই রিপিটেশনটা আমরা দরকার। আমি এই বিষয়ে একটু বলি। দেখেন, যে সময় ১/১১ সেই সময় তো শেখ হাসিনা একবার দেশ ছেড়ে পালালো, তাই না? এরপরে তার দলের নেতাকর্মীরা বলল যে আপনি দেশে আসেন, অন্যথায় আওয়ামী লীগ দল হিসেবে টিকবে না। তো যাই হোক, পরবর্তীতে যখন আসলে ভারত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে আলোচনা শেষ করলো যে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন হয়ে গেছে, তখন কিন্তু হাসিনা জাস্ট বাংলাদেশে ফিরলো এবং ওই সময় কথিত তাকে জেলে নেওয়া হলো। মানে ওই জেলে নেওয়া বা কারাবন্দী ওটা কিন্তু কথিত ছিল। কথিত কেন? কথিত মানে ওইটা জাস্ট খালেদা জিয়াকে জেলে নিচ্ছে, তাকে নিবে না, জাস্ট লোক দেখানো ছিল, এই জন্যই বলছি কথিত। দেখেন, ওই সময় জনাব তারেক রহমানের মেরুদণ্ড কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, তাই না? তিনি যদি দেশে থাকতেন, হাসিনা এতদিনে তাকে ফাঁসি দিয়ে দিত। এটা তো মোটামুটি আমরা সবাই বিশ্বাস করি। এখন যদি তারেক রহমান দেশে থাকতে, আচ্ছা, আমার প্রশ্নটা ছিল আজকের এই আমি এখানে যাচ্ছি, একটু 30 সেকেন্ডে শেষ করি। তো অবশ্যই তারেক রহমান এখন যে তিনি বিএনপির হাল ধরেছেন বা গণ অভ্যুত্থানের সময় তো আসলে কি ঘটেছে সেটা তো আমি নিজেও জানি, কারণ ওই সময় কিন্তু বিএনপি বা গণ অধিকার পরিষদ আমরা একসাথে কাজ করেছি। যেহেতু কোনো সামাজিক আন্দোলনের মাধ্যমে আসলে আমাদের মুক্তি মিলছিল না, যখন হাসিনা হত্যাযজ্ঞের মাধ্যমে এক ধরনের পরিবেশ তৈরি করলো, তখন কিন্তু দলগুলো একসাথে সম্পৃক্ত হয়েছে এবং ছাত্র জনতা আমাদেরকে আহ্বান করেছে, ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল, আমরা তখন নেমে গিয়েছি। তো সেটাও তো কিভাবে আমরা নামবো, আমাদের একটা পরিকল্পনা ছিল না? এই পরিকল্পনায় জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের দলের সভাপতি নুরুল হক নূর এবং আমরা নিজেই তো এই বিষয়গুলো আমরা সমন্বয় করেছি। তো সেই জায়গায় যদি তারেক রহমানকে তিনি দেশে থাকার আসলে সুযোগ আমার কাছে মনে হয় না যে আসলে ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, সজীব ওয়াজেদ জয়ের সাথে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তারেক রহমানের না, আমরা ঠিক যদি দলীয় প্রধান বা দল পরিচালনার জায়গা থেকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হচ্ছে তাদের দলের লোকরা ঠিক একই টাইপের কথা বলছে এবং এখান থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে সেটা একই ধরনের না। আমরা আসলে একটা ব্যাখ্যা জানতে চাইছিলাম আপনাদের কাছ থেকে, এবং যেটা হচ্ছে রেশনাল এরকম একটা জায়গা থেকে। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে হবে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। বাউলদের বিষয়ে আপনি জানেন সারা দেশে এক ধরনের আলোচনা হচ্ছে। আমি আপনার কাছে আসবো এই প্রশ্নটা সহজে উত্তর দেন। সেটা হচ্ছে মানিকগঞ্জ সহ দেশের কয়েকটা জায়গায় আপনি জানেন যে ঠাকুরগাঁও উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ বলে এই ঠাকুরগাঁয়ের মানুষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উল্লেখ করেছেন। তিনি তার শব্দটা আমি বলছি যে বাউলদের উপর যে হামলার ঘটনা ঘটেছে একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, এটি তিনি বলেছেন। এর পরবর্তীতে আজকে এইটাকে ধর্মীয় সংঘাতকে উস্কে দেওয়ার শামিল বলে উল্লেখ করেছেন আরেকজন, তিনি হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এই যে আদালতের বিষয়গুলোকে এইভাবে যদি পাবলিক ফিগার, তারা দুজনই খুবই পরিচিত, এই বিষয়গুলো বলার ক্ষেত্রে আসলে আদালত থেকে বা মানুষের বিবেচনার জায়গা থেকে আসলে একটা পলিটিসাইজ হয়ে যায় কিনা। আমি ওটা যাওয়ার আগে কোনো একটু কথা বলে জবাব দিতে চাই। যে জাতি এই আমাদের এই জুলাই আগস্টের আন্দোলন করেছে, আমি এটা আমার ব্যক্তিগত মতামত, শুধু ছাত্র জনতা না, বিশাল অংশের জনসংখ্যা এই পরিবর্তনটা যেভাবেই হোক না কেন সাপোর্ট করেছে, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু এখন হয়নি। বরং প্রতিটা শাখাতেই একটা ভয়ের, একটা ত্রাসের, একটা জ্বলন পোড়নের একটা যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু জনগণ আশা করেনি। এবার আসা যাক আপনার এই যে বাউল সম্পর্কে। আমার মনে হয় যে দেশের 90% মুসলমান বসবাস করে, যে কোনো সংগঠনের বা যে কোনো মানুষের সাবধানে কথা বলা উচিত, যাতে করে মানুষের ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকার আঘাত না আসে। এটা সবার আগে দৃষ্টি দিতে হবে। কারণ আমি হয়তোবা আমি মুসলমান হওয়ার পরেও আমার অনেক জিজ্ঞাসা থাকতে পারে, কিন্তু ইট হ্যাজ টু বি ডিসেন্ট, ইট হ্যাজ টু বি মানে একটা আলোচনা, মানে এমন কিছু আলোচনা করা যাবে না যে একটি লোক বহুদিন ধরে এটা বিশ্বাস করে সেখান থেকে আমি আঘাত করব। আসলে ধর্ম এবং রাজনীতির মধ্যে একটা মিল আছে। কোনো অবস্থাতেই কোনো রাজনীতি যারা করে সেখান থেকে সরিয়ে আসা যাচ্ছে না, তার বিশ্বাসটা অনেকটা ধর্মান্ধর পর্যায়ে চলে যায় যে আপনি
পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি যদি মুসলমান ধর্ম বলেন, অন্যান্য জৈন ধর্ম বলেন, কোনো ধর্মই কিন্তু পৃথিবীতে একদম চলে যায়নি। 4 জন হলো 15 জন হলো টিকে আছে। শুধু প্যাগানিজম কিছু জায়গাতে চলে গেছে, তাও পাকিস্তানের মতো জায়গাতে প্যাগানিজম আছে যেখানে মানুষকে বলি না দিয়ে অন্য কিছু বলি দেওয়া হয়। কিন্তু ধর্ম আসলে একটা খুব সেন্সিটিভ ইস্যু, এখানে মানুষের সাবধানতার সঙ্গে কথা বলা উচিত। আমি মনে করি বাউলদের যে গান টান যেগুলো আছে সেগুলো আমি মনে করি তাদের আমাদের যে ধর্মীয় স্ক্রিপ্ট আছে সেখানে সম্পূর্ণরূপে হয়তো বা তারা ফলো করতে পারে না, বাট আমি মনে করি না যে তাদের এমন কিছু বলা উচিত যেটা আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আমাদের নবীকে আমি আসলে বেশি কিছু বলতে চাই না, যে আমি শুধু এইটুকুই বলে যে বয়ানে শুনছি যে ওনাকে কেউ আঘাত করলে উনি তাদেরকে মারতেন বা ডাকা এটা কিছু করতেন না। সুতরাং ধর্মীয় সহিংসতা আমি পছন্দ করি না, মনে করি না যে এটাকে মানে অসহনশীলতা যে তোমাদের কিছু বলছে, আমি কাউকে গোড়া বলতেও রাজি না, আবার যারা গোড়া তারা অন্য কিছু মানুক সেটাও আমি পছন্দ করছি। এবারে আইনগত জায়গায় একটু আসি, সেটা হচ্ছে যে বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, এটি আজকে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আমার কথা হচ্ছে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এত উচ্চ পর্যায়ে থেকে দেওয়ার দরকার আছে। আমার কথা হচ্ছে এটি তো বর্তমান সমস্যা, বর্তমান জেনারেশন যারা আছে তারা সহ বিভিন্ন দলের লোকজনের একটা জিনিসের মধ্যে আইনের বিচার নাই। মারা গেছে নিজের সামনে একটা কোর্টের ভিতরে, 2 আদালতে জাজের সামনে পুলিশ বেষ্টিত হয়ে এক পক্ষ আর এক পক্ষকে মারতেছে এবং কেউ কাউকে অ্যারেস্ট করতেছে না, কোনো বিচার হচ্ছে না। কিছু বললে একটা ট্যাগ লাগাই দিচ্ছে যে তুমি এটা ওটা। তো আইনের আদালতের ভিতরে জাজের সামনে পুলিশ বেষ্টিত হয়ে একটি লোক আরেকটি লোককে সিআরপিসির প্রতিটা আইন ভঙ্গ করলো, অথচ একটি মামলা হলো না, কেউ ধরা পড়লো না। আর ওনার আদেশ দেওয়ার কি দরকার আছে? প্রশাসন নিজে গিয়ে তাকে ধরছে না কেন? আই ডোন্ট নো। হয়তোবা ওনারা, তার মানে কি তারা কি বারণ করে রেখেছে যে আমরা না বললে যাবা না? আচ্ছা, বুঝতে পারছি। এমন হইতে পারে যে তারা বারণ করে রেখেছে আমরা না বললে কেউ যেন রাশিদ সাহেবকে অ্যারেস্ট না করে, রাশিদ সাহেব যতই অপরাধ করুক বা আমি যত অপরাধ করি, একটা নামের কথা বলবো, মানে গেমের মতো। আমি একটু রাশিদ খান আপনার কাছে আসতে চাই। এই যে মামুনুল হকের যে বক্তব্যটা আমি শোনালাম, আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন, এবং মির্জা ফখরুল ইসলাম যেটি বলেছেন এরকম মুখোমুখি হয়ে যাচ্ছে কিনা বিষয়গুলো, এবং এটা সামনে আসায় আসলে সোসাইটির মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু অ্যাড করি। ভাইয়ের কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। সম্ভবত ভাই তিনি আওয়ামী লীগের একজন প্রার্থী ছিলেন। আমি যেটা আমি আসলে দেখলাম অনেকে কমেন্ট করছে। তো সেই জায়গায় ভাইয়ের বক্তব্যগুলো আসলে ঠিক শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আমি ভাবছিলাম যে তিনি হয়তো একজন সাধারণ আইনজীবী, কিন্তু দেখলাম না, তিনি আসলে নওকার প্রার্থী ছিলেন। তো যে কারণে আসলে তার বক্তব্যের খুব বেশি কাউন্টার দেওয়ার আমার প্রয়োজন নাই, কারণ এটা আসলে বোঝা যাচ্ছে যে তিনি ওই পক্ষেই বলবেন। তো এজন্য ওই পক্ষের মানুষ কি বলতে পারে সেটা আমি জানি। তো যাই হোক, আমি অন্য আলোচনায় আসি, যেটা আপনি প্রশ্ন করলেন। বলতে পারেন, প্লিজ। আপনি বলতে চাচ্ছিলেন মনে হয়। না, আমি বলছিলাম যে আপনাকে আমি একটা জিনিস, আমার একটা কবিতা লেখা ছিল 1 তারিখে এই আন্দোলনের পক্ষে, এবং এই কবিতা যে আমি 1 তারিখে লিখছি সেটা আমার বন্ধু বান্ধব যারা আমার তাদের কাছে আমি পাঠিয়েছিলাম, যে আমি এই আন্দোলনের বিভিন্ন ইস্যুতে এই যে মানুষের হত্যা হচ্ছে সেটা আমি পছন্দ করিনি। সুতরাং আমার নমিনেশন, আমার কোনো পদ কিছুই ছিল না। আমি রাজনীতি যখন আমি স্টুডেন্ট লাইফে কোনো রাজনীতি করি। ঠিক আছে, আপনার ব্যাখ্যা আমি জানতে চাচ্ছি না। আমি জাস্ট শিওর হলাম, আমাকে লিখবেই তো, অনেকে জানাচ্ছে যে আপনি আসতে চাই না, সেটাই আপনি প্রার্থী ছিলেন, এটা অনেকে জানাচ্ছে, জন্য আমি ক্লিয়ার হলাম যে আপনার বক্তব্য তো ওই ধরনের হবে। তো আপনি যেটা বললেন, দেখেন আবুল সরকার যে মন্তব্য তিনি করেছেন, আমি গত পরশুদিন যখন আমার নিজ জেলা ঝিনাইদহ থেকে ফিরছিলাম, তখন আমি আসলে তার এই বক্তব্য হঠাৎ করে আমার সামনে আসলো। সম্ভবত যুগান্তর বা কালবেলার যে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে আমি দেখলাম। শোনার পরে আমি দেখলাম যে আসলে তিনি খুব জঘন্য বক্তব্য দিয়েছেন। দেখেন, বাংলাদেশে যারা শিল্পী রয়েছে, যারা সাংস্কৃতিক চর্চা করে, তারা দেখবেন যে ধর্মকে নিয়ে আসলে কটাক্ষ করে না, বা আমাদের নবী বা রাসূল তাদেরকে নিয়ে কটাক্ষ করে না, আবার আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে না। কিন্তু এই বাউল আসলে তিনি ফাউল করেছেন। আমি যেটা দেখলাম, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তিনি আসলে বাজে মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন আমি আসলে এখানে সেটা বলতে পারতেছি না। তো এই মন্তব্যের পরে স্বাভাবিকভাবে বাংলাদেশের আইন আদালত তার বিচার করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে। দেখেন, তিনি যদি গ্রেপ্তার না হতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাধারণ জনগণের এক ধরনের ক্ষুব্ধতা তৈরি হওয়া খুব স্বাভাবিক। কারণ ধর্ম একটি সেনসিটিভ ব্যাপার, এবং আমি শুধুমাত্র মুসলমানদের ধর্মের কথা বলছি না। আমি মনে করি
যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এই রাষ্ট্রে হিন্দুরা তার ধর্ম পালন করবে, হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, সেখানে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। যারা খ্রিস্টান এবং বৌদ্ধ রয়েছে ঠিক একইভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, যেটা আমাদের সংবিধান দিয়েছে। আমরা মনে করি এই রাষ্ট্রে সবাইকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। যারা শিল্পকর্মর বা সাংস্কৃতিক চর্চা করে তাদেরকে সেই স্বাধীনতা দিতে হবে। কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব আপত্তিকর যে আপনি কেন আসলে এই শিল্পকর্মের সাথে বা আপনার গানের সাথে আপনি আসলে এই ধর্মের ব্যাখ্যা বা আপনার আল্লাহকে নিয়ে কটূক্তি করা, যেটা আসলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মানে আনে, এই কাজগুলো কি দরকার ছিল? তা তো দরকার ছিল না। তিনি তার শিল্প সংস্কৃতি চর্চা করতে চান, সেটা তিনি করবেন, আমাদের তো আপত্তি নাই। কিন্তু সমস্যা হলো যে সমাজে তিনি আসলে এক ধরনের হিংসা, বিদ্বেষ, তিনি ঘৃণা ছড়িয়েছেন। সেটা হচ্ছে তার ব্যাখ্যার জায়গা বা অপরাধের জায়গা, সেটার জন্য যে কোনো সময় আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে যখন এই ধরনের কোনো বিষয় হচ্ছে তখন সাধারণ মানুষের সেন্টিমেন্ট আঘাত লাগবেই এবং তারা আঘাত করবে এবং তারা এগিয়ে যাবে। এগিয়ে যাওয়া মানে তারা মব তৈরি করবে এবং অন্যদের জীবন নাশের কাছাকাছি নিয়ে চলে যাবে। তখন পুলিশ তাকে বাঁচিয়েছে। এই ধরনের বিষয়গুলোকে আমরা সাপোর্ট করতে করতে ব্যাপারটা এই জায়গায় যায় কিনা, আমি ওইখানে উত্তরে আসবো। দেখেন, এটা একটা সমস্যা। তিনি অন্যায় করেছেন, তিনি তো অন্যায় করেছেন, এটা তো স্পষ্ট। আপনি তার বক্তব্য শুনেছেন কি আমি জানি না, আমি শুনেছি। বাংলাদেশের যারা তার বক্তব্য, আপনি নিশ্চয়ই একটা ধর্মে বিশ্বাস করেন, আমি একটা ধর্মে বিশ্বাস করি। এখন আবার বাংলাদেশে অনেকে রয়েছে যারা ধর্মে বিশ্বাস করে না, তাই না? তো যারা ধর্মে বিশ্বাস করে না, এখন তারা যদি এই সমাজে ওই জিনিসটা তারা আসলে প্র্যাকটিস করতে চায়, বাংলাদেশ কি আসলে ওই ধরনের বাস্তবতা আছে? যেমন চীনে আমি আসলে যাদের সাথে আমি চীন সরকার আমন্ত্রণে গিয়েছিলাম, তো আমি তাদের কাছে প্রশ্ন করেছি যে আপনারা কি মানে, তারা বলছে যে না, আমরা আসলে কোন ধর্মে বিশ্বাস করি না, মানে কোন ধর্মে তারা বিশ্বাস করে না। কিন্তু আমি দেখি নাই যে তারা আসলে ওই জিনিসটা নিয়ে আসলে তাদের মধ্যে কোন ধরনের সংঘর্ষ রয়েছে, তাই না? তারা ধর্মে বিশ্বাস করে না, সেটা তাদের একটা বিশ্বাস। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, একটু সংক্ষেপে শেষ করেন। আমি শেষ করছি। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, আমাদের এই অনুভূতিতে কেউ কি আঘাত করতে পারে না? তো সেই জায়গায় আঘাত করেছে এই বাউল মানে আবুল সরকার। সমস্যা এইখানে যে আপনি বাংলাদেশের কয়জন মানুষকে থামাবেন? সেই জায়গায় অনেকে প্রতিবাদ করেছে বা বাউলের পক্ষে অনেকে অবস্থান নিয়েছে। অনেকে দ্বিতীয় দিন আপনি যদি এই কথাটা উত্তর দিয়ে শেষ করেন তাহলে সুবিধা হয়। সেটি হচ্ছে যে প্রোগ্রামের সেই দিন তাকে পুলিশ অ্যারেস্ট করার পরের দিন তার যারা অনুসারী ছিলেন সেই বাউলের, তাদেরকে নিয়ে যে ভিডিওটি ছড়িয়েছে আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। হ্যাঁ, আমি দেখেছি। ওইখানে এসে শেষ করছি। দেখেন, এখন ওই বাউলের মুক্তির দাবিতে অনেকে গিয়েছে। আমার কাছে মনে হয় ভাই যেমন একজন ব্যারিস্টার মানুষ, তিনি কিন্তু জানেন না যে কি বক্তব্য দিয়েছে। ঠিক সেখানে যারা গিয়েছিল আমার মনে হয় অনেকেই জানে না যে ওই বাউল আসলে তিনি কি বক্তব্য দিয়েছেন, কিভাবে আসলে তিনি কটূক্তি করেছেন। তো সেই জায়গা থেকে অনেকে আসলে গিয়েছে যে একজন বাউল, তার উপরে আসলে অন্যায় করা হচ্ছে, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অনেক বাউল গিয়েছে। তো আমি মনে করি একজন অপরাধী, তিনি অপরাধ করেছেন, বাংলাদেশের আইন আদালত তাকে অবশ্যই গ্রেপ্তার করবে। কিন্তু আমি যেটা যতটুকু জানি যে আসলে আমাদের ধর্ম আসলে কারোর উপর হামলাকে সমর্থন করে না। তো সেই জায়গায় যারা আসলে সেখানে হামলার সাথে সম্পৃক্ত হয়েছে, অবশ্যই তারা আসলে অন্যায় করেছে। এটা আসলে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটি সেটি হচ্ছে কোট করে বলছি, বাউলের উপর হামলার ঘটনা উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, এটি তিনি অভিহিত করেছেন। না, উনি ওনার সাথে একমত? আমি ওনার বক্তব্যের সাথে আমি আসলে আমার বক্তব্য মেলাতে চাই না। আমার জাস্ট এতটুকুই বক্তব্য, সেটি হলো ওইখানে অনেকে না বুঝে গিয়েছে। তবে যদি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে মনে হয় যে একজন অপরাধীর পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে, সেটা আবার থামিয়ে দেওয়া কিন্তু পুলিশের দায়িত্ব, সেটা আবার আপনার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গাগুলোতে ব্যর্থ হচ্ছে। যেটা আপনি শুরুতে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, দেখেন এটা সত্য। আপনি একটা বক্তব্য রেখেছেন, আপনার যেটি বললেন যে ছেলেপুলেরা, শব্দটা আমার কাছে ভালো লাগে না। মানে গণঅভ্যুত্থানের যারা শক্তি তাদেরকে আপনি এই কথা বলেছেন। আবার শুরুতে আমার বলেছিলেন বন্ধুর বয়স কত, এই জিনিসটা ভালো লাগে না। যাই পরবর্তীতে আমি বুঝেছি যে এই কথাগুলো আপনি কেন বলেছেন। দেখেন, মবের বিষয়ে কিন্তু আমরাও কিন্তু প্রতিবাদ জানিয়েছি যে না, গণ অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রকে শৃঙ্খল করতে হবে। এখন আপনি যদি একজন অন্যায় করেছে, সেই অন্যায়কারীকে আপনি পুলিশের কাছে থানায় যেতে পারেন যে এখানে একজন অন্যায়কারী রয়েছে, তাকে গ্রেপ্তার করেন, বলতে পারেন। এটা কোনো সমস্যা না, আপনি একজন ইনফর্মার হিসেবে এই কাজটা করতে পারেন। কিন্তু আপনি নিজের হাতে আইনটা আসলে তুলে নিতে পারেন না। যদি সমাজে এইভাবে এই কাজগুলো চলতে থাকে, এই সমাজে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। একটু কথা বলা দরকার আমারও। কিন্তু সেখানে এটা ঘটেছে না, ঘটেছে, আমি তো এটার প্রতিবাদ জানালাম। আমি তো বললাম যে এই কাজগুলো এইভাবে করা যাবে না। আপনি ভিন্নভাবে আপনি পুলিশকে জানাতে পারতেন, পুলিশ তাকে গ্রেফতার করবে, এই কাজগুলো হতে পারত। খুব সংক্ষেপে একটা স্কুলে, ছোট একটা স্কুলে একটি ছেলে একটা ছেলেকে ধরে মারছে। এই বাচ্চাগুলো করতেছে কি, গোটা স্কুল ভেঙে ওই স্কুলকে মারতে যাচ্ছে।
আমি এই জিনিসটা আসলে এখানে তো অল্প একটু জায়গা, বেশি কিছু বলা যাচ্ছে না। আপনাকে আমি, যেহেতু আপনি বললেন যে নমিনেশন চাওয়ার ব্যাপারটা, আপনাকে একটা কথা বলি। এই জাতিতে না অনেক লোকেই বসবাস করে, যেমন হিন্দু, মুসলমান বসবাস করে, যেমন বাঙালি বসবাস করে, কিছু কিছু মারওয়াড়ি বসবাস করে, হিন্দু বসবাস করে। সব মিলেই এই জাতিটা, কোথাও না একটি মীমাংসা দরকার। যদি আপনি মনে করেন যে না, আমরা যে কোনো রাজনৈতিক দল, আমি আগেই বলেছি যে প্রতিটা রাজনৈতিক দলেরই অন্য রাজনৈতিক দলের 100টা লিস্ট আছে তার বিরুদ্ধে কথা বলার, কিন্তু নিজের সম্পর্কে তার কোনো লিস্ট নাই যে আমার সম্পর্কে লোকজন কি বলতেছে। এবং আপনি আজকে যে মেইন টপিকটা ছিল যে সবার জন্য আইন সমান কিনা, এখানে আপনাকে বলি যে সবার জন্য আইন সমানভাবে ব্যবহৃত হতে কখনোই দেওয়া হয়নি। প্রথম স্বাধীনতার পর থেকে আপনি যে সব স্টপ রয়েছেন, আমারও ব্যক্তিগত মতামত যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু ক্ষমতা না গেলেও পারত, এটা আমারই মতামত। আবার এখানে সবচেয়ে বড় কথা যে প্রতিটা মুহূর্তে যদি আমরা একটা হোস্টাইল রিলেশনশিপে যাই, অনেক বাড়ি আছে, সেই বাড়ির ভিতরে 3টি রাজনৈতিক দলের সদস্য আছে। অনেক বাড়ি আছে হাজবেন্ড এবং ওয়াইফ রাজনৈতিক দলের সদস্য আছে। অনেক ওয়াইফ নমিনেশন পেয়েছিল, হাজবেন্ড অন্য দলের শোনার পর তার চলে গেছে। এটা সুতরাং এই জাতিতে যে আর্টিজম রাখতে হবে। আপনাকে আমি কোনোভাবেই বলতেছি না যে ছোট বাচ্চা পালতে পারবে, আমি আমার বয়সের ছোট, আমি ওই স্কুল কলেজের এই যে মারামারি, এখানে একটা জিনিস আপনাকে আমি বলতে চাই যে কোনো অবস্থাতেই আমরা এই জাতিকে অর্ধেকটা বা 10% কোথায় পাঠিয়ে দেবো? কোথায় যাবে? বঙ্গোপসাগরে যাবে না অন্য দেশে যাবে? আমাদের সবাই মিলে এখানে বসবাস করতে হবে। আমাদের একটা গার্ডিয়ান দরকার যে আমাদেরকে, আমরা ভুল করলে শাসন করে, কিন্তু প্রতিহিংসার জায়গাতে গিয়ে খুব যে কেউ যে অতীতেও লাভবান হয়নি, ভবিষ্যতে হবে বলে আমি মনে করি না। আমি আপনার কাছে আসবো। আমি প্রশ্নটা সেটি হচ্ছে যে আমরা একটা বেশ আলোচনা ছিল এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আরো বেশ কয়েকটি দল, তারা জেএসডি সমাজতান্ত্রিক দলের এরকম কয়েকটি মিলে একটি নির্বাচনী জোট হতে যাচ্ছে এবং সেখানে এনসিপির সঙ্গে তীব্র আপত্তি জানিয়েছে এবং গণ অধিকার পরিষদের দ্বিধাবিভক্তি রয়েছে। এই বিষয়গুলোর কারণে জোটটা চূড়ান্ত হয়। একটু বিভক্তিটা কোন জায়গাটায় বা আপত্তির জায়গাটা যদি একটু বলেন। আমি বলবো, তার আগে ভাইয়ের কথার একটু উত্তর দিতে চাই। দেখেন, এই যে সমাজে প্রতিহিংসা, সমাজে বিদ্বেষ, সমাজে আসলে কেউ কাউকে সহ্য করতে চায় না এবং বাংলাদেশ থেকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু সব থেকে বেশি করেছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনার আশপাশের অনেকে বিভিন্ন সময় বলেছে যে সে একজন প্রতিহিংসা পরায়ণ নারী। এবং যেটা আসলে আমরা বিপ্লবের সময় দেখলাম, দেখেন আবু সাইদ যখন আসলে তিনি শহীদ হলেন, একজন শাসক হিসেবে দায়িত্ব ছিল আবু সাইদের বাড়িতে চলে যাওয়া, তাই না? এবং তার বাবা মার সাথে কথা বলা এবং এই ঘটনার জন্য সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা বা দুঃখ প্রকাশ করা। শেখ হাসিনা কি এই কাজগুলো করেছে? বরং আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ধরনের অডিও ক্লিপ বা যে বার্তাগুলো প্রচার করেছে, তথ্য প্রমাণগুলো জাতির সামনে হাজির করেছে এবং এগুলো তো লাইভ টেলিকাস্ট হয়েছে, আপনিও আইনজীবী হিসেবে শুনেছেন, দেখবেন যে একটা হত্যার পরে সে আর একটা হত্যার নির্দেশনা দিয়েছে। মানে তার ভিতরে কোনো অনুতপ্ত বোধের জায়গাটা ছিল না। তার মানে আপনি সমাজে এখন বর্তমানে যা দেখতেছেন, দেখেন গণ অভ্যুত্থানের আগে আমি ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্য শুনেছি এবং একই সাথে তোফায়েল আহমেদের বক্তব্য শুনেছি। তারা সবসময় বলতো যদি কখনো আওয়ামী লীগের পতন হয়, সেক্ষেত্রে 3 লাখ মানুষ এক রাতে মারা যাবে। কখনো আবার বলা হয়েছে 6 লাখ মানুষ এক রাতে মারা যাবে। দেখেন, গণ অভ্যুত্থানের 3 দিন পরে বাংলাদেশে কিন্তু সরকার ছিল না। ওই 3 দিন রাষ্ট্র চালিয়েছে কারা? রাষ্ট্র পাহারা দিয়েছে কারা? মন্দির পাহারা দিয়েছে কারা? এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের বাড়িঘর পাহারা দিয়েছে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ওই সময় দেখেন তারেক রহমান সাহেব তিনি লন্ডনে থেকে তিনি স্কাইপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বক্তব্য দিয়েছেন যে আমরা পতিত স্বৈরাচার যে ধরনের রাজনীতি করেছে আমরা এটা করব না। আমি দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলেম ওলামারা, তারা কিন্তু মন্দির পাহারা দিয়েছে, কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে একটা চক্রান্ত হতে পারে। গণ অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো এবং নেতারা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। ওবায়দুল কাদের ওই বক্তব্য, তোফায়েল আহমেদের ওই বক্তব্য যাতে সত্য প্রমাণিত না হয়। দেখেন, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কিছু অঘটন ঘটেছে, আমি স্বীকার করি। আমার মনে হয় আমরা আজকের আলোচনার প্রেক্ষাপটটা একেবারে আজকে ছিলাম, আমরা অনেক বেশি পেছনে যাচ্ছি এবং সময়টা আমাদের জি ওই আমি জাস্ট শেষ করি। আমার কাছে মনে হয় ওই ধরনের অঘটন ঘটে নাই। শেখ হাসিনা যে ফাঁদ তৈরি করেছিল সেই ফাঁদে এখন সেই পা দিয়েছে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা, সেখানে বিচারটা
সেইভাবে না করা, মানে আপনি বিচার করতে পারেন কিন্তু বিচারটা তো বিতর্কিত। ঠিক ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিচার হবে, এটা আপনি আইনজীবী হিসেবে কখনো কল্পনা করেছেন? আমি করেছি, করি না। কিন্তু এটা খোদা তাআলার এক ধরনের আমি মনে করি বিচার, যে তুমি অন্যের জন্য যে ফাঁদ তৈরি করেছিলে সেই ফাঁদে তুমি পা দিয়েছো। এখন আপনি যে প্রশ্ন করলেন, হ্যাঁ, এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে বিভিন্ন সময়, জি আপনি অন্যদিকে আমি শেষ করে দিব, 1 মিনিটে শেষ করে দিব। বিভিন্ন সময় আলোচনা হয়েছে, আমরা একসাথে বসেছি এবং এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের প্যানেল থেকে ডাকসু নির্বাচন আমরা একসাথে করেছি। আক্তার হোসেন তিনি আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। অর্থাৎ এনসিপির সাথে গণ অধিকার পরিষদের সখ্যতা আছে, কিন্তু এটা আমরা আসলে এক হওয়ার ক্ষেত্রে আমরা বারবার চেষ্টা করে হচ্ছে না। গতকাল রাতে আমরা দীর্ঘ সময় বৈঠক করেছি, যেখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং আমাদের দলের সভাপতি নুরুল হক নূর আমরা ছিলাম, কিন্তু তারা বলছে যে আমরা আসেন একটি জোট করি। এখন আমার প্রশ্ন হলো, হঠাৎ করে আসলে জোট হয় না। হ্যাঁ, আলোচনা শুরু হয়েছে, যদি আমরা আগে তো আপনারা আলোচনা এর আগে বসেছি কিন্তু হচ্ছে না, মানে মূলত কোথায় যেন সমস্যা। তো এখন আমার প্রশ্ন হলো, আমরা 2022 সাল থেকে বিএনপির সাথে যোগবাদ আন্দোলনে আছি, এক ধরনের জোটই বলা যায়। তো এখন বিএনপির সাথে একটা মীমাংসার জায়গায় না পৌঁছে আমি হুট করে কি আরেকটা জোটে আমি যেতে পারবো? এটা তো এক ধরনের প্রতারণা। তো কালকে রাতে তারা চাচ্ছিল যে আসেন আজকে আমরা জোট করে ফেলাই, তো আমি বললাম না, এটা হঠাৎ করে হয় না, এটা আলোচনা দরকার। এই জোটের পরিকল্পনা কি, রূপরেখা কি, এগুলো আমাকে জানতে হবে। জানার পরে আমার দলীয় ফোরামে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সাথে আলোচনা করতে হবে। তো সেটার জন্য আমরা বলেছি আমরা আলোচনা করি, যদি মনে হয় যে আপনাদের সাথে গেলে ভালো, তো তখন আমরা দেখবো কতদিনের মধ্যে হতে পারে। কিন্তু আমি এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে এটা সম্ভবপর হবে, যেহেতু আমরা বিএনপির সাথে কাছাকাছি সময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। এখন হঠাৎ করে চাইলে তো আমি সেখান থেকে বের হতে পারতেছি না, কারণ আমাদের একটা কমিটমেন্ট রয়েছে, সেটা আমরা 31 দফা তৈরি করেছিলাম, সংস্কারের কমিটমেন্ট, জাতীয় সরকার গঠনের একটা কমিটমেন্ট আছে। তো আমি এখন হুট করে আরেকটা জায়গায় আসবো, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। বিএনপির দিকে বেশি তাকিয়ে আছে না, বিএনপি একটা, দেখেন, মানুষ জোট কেন করে? আপনি একটি বড় দল, আপনি আমাকে সহযোগিতা করবেন, আমার যতটুকু শক্তি আছে আপনাকে আমি সহযোগিতা করবো, তাই না? পারস্পরিক সহযোগিতা। এখন আমরা যে দলগুলো আসলে জোট করতে চাচ্ছি, আমি ধরে নিলাম যে আমরা জোট করতে চাচ্ছি, গণ অধিকার পরিষদ বা এনসিপি, এবি পার্টি, যে মিডিয়াগুলোতে যে নামগুলো আসতেছে, এই দলের মধ্যে কোন একটা দল বিএনপির মতন বড় দল আছে? জামাতের মতন বড় দল আছে? নাই। তো সেক্ষেত্রে এই দলগুলো এক জায়গায় এসে বা জোট করে নির্বাচনে খুব ভালো কিছু করা যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বাস্তবতার আলোকে সবকিছু বিশ্বাস করতে চাই, মূল্যায়ন করতে চাই। তো সেক্ষেত্রে অধিকাংশ দলই আসলে বিএনপির সাথে জোট করতে চায়। হ্যাঁ, বিএনপির বিভিন্ন আলোচনা সমালোচনা হতে পারে, দিন শেষে কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল এই মুহূর্তে আমার কাছে আছে বলে আমি মনে করি না। আপনাকে অনেক ধন্যবাদ যে এই কথাটা বললেন। আসলে এখানে আমি একটু অ্যাড করি যে আসলে দুইটা দল যেটা আছে, একটা তো এই মুহূর্তে কার্যকর বন্ধ এবং একটা আছে আপনাদের একটা রাজনৈতিক দল, আসলে একটা রাষ্ট্রীয় সম্পদ, বহুদিন লাগে এটা গড়ে উঠতে। আজকে বিএনপি এই জায়গায় আসছে কারণ বহুদিন থেকে এখানে আছে, এবং আপনারা যারা সবাই এর সঙ্গে কাজ করে, আপনি স্বীকার করছেন যে ওখানে ঢুকলেই হয়তো বা, কারণ একদিনে দল গড়ে ওঠে, একদিন হয়তো গণ অধিকার পরিষদে এমন বড় দল হবে, বাট এখন বোধহয় ওই সময় জামাত ইসলামও তো একসময় বিএনপির সাথে জোট করেছে না, আজকে জোট করার পরে তিনি বড় দল তারা হতে পেরেছে। আমি জোট করাকে অন্যায় হিসেবে আমি দেখি না। অন্যায় বলিনি আমরা। আমি আরেকটা জিনিস অ্যাড করি, দেখেন, আপনার তো এই রাষ্ট্র চালাইতে হবে, তাই না? এই রাষ্ট্র চালানোর জন্য তো একটা দল লাগবে। সবসময় তো আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন না। তো সেটা যদি আপনি বিবেচনা করেন, 1 নম্বরে কিন্তু বিএনপি আছে, 2 নম্বরে কিন্তু জামাত আছে। এখন অধিকাংশ দল তো আপনার দেখতে চাই এই দুটো দলের সাথে, মানে সরকার পরিচালনার অভিজ্ঞতা কিন্তু একমাত্র বিএনপি ছাড়া কারো নাই। অন্যান্য দলগুলো স্বাভাবিকভাবে বিএনপির সাথে অ্যালাই করতে চাইবে। ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনি আইনগত যে বিষয়গুলো আলোচনা করছে সেটি আসলে সমাধানের দিকে আপনি দেখেন কিনা, নাকি এটা আরো সমস্যা বাড়াচ্ছে? খুবই সংক্ষেপে যদি শেষ করেন। আসলে ওই আগে যেটা বললাম যে যখন যে সরকারি ক্ষমতায় আসে, বিচার ব্যবস্থাটা কোনো না কোনো ভাবে, আসলে আমি একটা কথা বলি যেটা আসলে আমাদের যখন কোর্ট নিয়ে কথা বলতে অনেক সাবধানে বলতে হয়, কারণ বাইরে রাজনীতি বলেও অনেক সাবধানে বলতে হয়। দেখালে গণ অধিকার পরিষদ একটা দিকে আমার ইন্টারপ্রেট করতেছে, ঠিক কোর্ট নিয়ে বলে আরো বেশি সাবধান নিতে হয়। প্রতিটা সরকারের সময় কোর্ট গুলা যদি সত্যি আইনের শাসনে বিচার ব্যবস্থা চালাতো, তাহলে আমার মনে হয় দুদকেরও প্রয়োজন হতো না, নির্বাচন কমিশনেরও প্রয়োজন হতো না, বা নতুন নতুন কোনো ফেসিস সরকারও তৈরি হতে পারতো না। আমাদের আসলে যদি কারেকশনের দরকার হয়, আমাদের কারেকশনটা দরকার, আমাদের একটা আইনের শাসন দরকার। আইনের শাসন মানে এই নয় যে আইনবিহীন শাসন, যে আইনে তো বাধা নাই, আইন দ্বারা শাসন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে এর সঙ্গে সঙ্গে শেষ করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আপনাকে, এবং একই সাথে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মকসুদুল ইসলামকে। আমিও ধন্যবাদ। এবং এর সঙ্গে শেষ করছি প্রথম আলোর আজকের আয়োজন বার্তা কক্ষ। বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।